Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS ক্লাস 11 নিউ সিলেবাস যেটা 2024-25 এর জন্য দেয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তার সেমিস্টার 1 এর ইউনিট 1 ভার্সের মধ্যে যে তিনটি কবিতা রয়েছে, তার মধ্যে একটি তো রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা গত সিলেবাসের মধ্যেও ছিল, এবং আরেকটি যে কবিতা সেটি হচ্ছে আমাদের দ্য সেকেন্ড কামিং, যেটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দ্য সেকেন্ড কামিং, কবির নাম হচ্ছে W.B. ইয়েটস। প্রথমত বলে রাখি, কবিতাটা কিন্তু যেহেতু W.B. ইয়েটস একজন মডার্ন পোয়েট, তাই কবিতাটা অত্যন্ত সহজ নয়। প্রত্যেকটা লাইনেরই অনেক সিগনিফিক্যান্স আছে, এক একটা লাইনের পেছনেই অনেকগুলো করে কমেন্টারি করা যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের এখানে সেই স্কোপ নেই, তাই আমি যতটা পারবো সংক্ষিপ্তভাবে, কিন্তু যাতে করে ছাত্ররা প্রেক্ষাপটটা বুঝতে পারে এবং এই কবিতার যে অন্তর্নিহিত অর্থ যেটা আছে সেটাকে সঠিকভাবে তুলে ধরা যায়, শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং না করে আমি সেটা করার চেষ্টা করছি। হয়তো ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে, কিন্তু যদি ভিডিওটাকে তোমরা কমপ্লিট দেখো, তোমাদের কাছে এই সেকেন্ড কামিং কবিতার যে কনসেপ্টটা সেটা আশা করছি বেশ খানিকটা ক্লিয়ার করতে পারবো। যদিও এর ওপরে পরবর্তীকালে আরও ভিডিও থাকবে, যেখানে আরও ছোট ছোট অংশে কিছু জায়গাগুলোকে আমরা আরও মাইনিউট ডিটেলে আলোচনা করব। আপাতত আজকের এই প্রথম ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জেনারেলাইজড অ্যানালিসিস এবং তার সঙ্গে সঙ্গে যে লাইনগুলো আছে তার ওয়ার্ডের মিনিং। প্রথম কথা, দ্য সেকেন্ড কামিং, সেকেন্ড মানে বুঝতেই পারছি দ্বিতীয়, কামিং মানে আসা। মনে রাখতে হবে এর যে প্রেক্ষাপটটা আছে সেকেন্ড কামিংয়ের, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার যে আগমন, সেই আগমনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে বলে কবি মনে করছেন। আমাদের জগতের ভেতরে সিন বা পাপ যখন ধীরে ধীরে বাড়ে, তখন সেই সিন বা পাপকে নির্মূল করবার জন্যে, যেরকম আজ থেকে 2000-এর কিছু বেশি বছর আগে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, মানুষের মধ্যে যে পাপ প্রচণ্ড বেড়ে গেছিল, সেই পাপকে তিনি নিজে নিয়ে মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দেবার জন্যে, প্রেমের বাণী ছড়িয়ে দেবার জন্য এসেছিলেন। কবি অনুভব করছেন আজকে 2000 বছর অতিক্রান্ত হওয়াতে মানুষের মধ্যে আবার সেই পাপবোধ বৃদ্ধি পেয়েছে, এবং যার ফলে আবার সেই সিচুয়েশান তৈরি হয়েছে যে দ্বিতীয়বার যীশুখ্রিস্টকে হয়তো এই ধরাধামে আসতে হবে। সেই জিনিসটাই এইখানে তিনি সেকেন্ড কামিং এই কথাটির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। কিন্তু যেভাবে আগেরবার যীশুখ্রিস্ট মানব অবতারে এসেছিলেন, এইবারে যে তিনি মানব অবতারেই আসবেন, নাকি কোনো রাফ বিস্ট বা কোনো ভয়ালো জন্তুর আকারে আসবেন, যেটা সব কিছু তছনছ করে দিয়ে নতুন করে আবার সব কিছু শান্তির জায়গায় ফিরিয়ে দেবে, সেটাই হচ্ছে এইখানে আমাদের দেখতে হবে। প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে W.B. ইয়েটস, যার পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, যার জন্ম হচ্ছে 13ই জুন 1865 সাল, এবং যিনি 28শে জানুয়ারি 1939 সাল অবধি বেঁচেছিলেন। এই যে সেকেন্ড কামিং কবিতাটা, এই সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছিল 1919 সালে, এবং এর ওপরে সরাসরি যে জিনিসটার ওপর এফেক্ট রয়েছে, যে জিনিসটার এফেক্ট এই কবিতার ওপরে রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা 1914 থেকে 1918 সাল অবধি চলেছিল। এই যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে যে চারিদিকে যে ভয়ালো অবস্থা, কবি যিনি আয়ারল্যান্ডের বাসিন্দা, তিনি ডাবলিন শহরেও দেখেছিলেন। এটা একটা চরম খারাপ এফেক্ট প্রত্যেকটা দেশের উপরে পড়েছিল। সেই এফেক্টকেই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। 1920 সালে এই কবিতাটি পাবলিশড হয়, এবং মনে রাখার বিষয় যে W.B. ইয়েটস 1923 সালে সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আমরা চলে আসছি এই কবিতার মধ্যে, যেখানে বলা রয়েছে টার্নিং অ্যান্ড টার্নিং। টার্ন মানে আমরা জানি যেটা হচ্ছে ঘোড়া, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইড মানে হচ্ছে যেটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, জায়ার মানে হচ্ছে স্পাইরাল মুভমেন্ট মানে ঘোড়া। তার মানে এই যে টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে এবং আস্তে আস্তে বড় বড় করে যে পাকটা খাচ্ছে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে এই ফ্যালকন কথাটার মানে হচ্ছে বাজ পাখি। ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে হচ্ছে যিনি এই বাজ পাখির মালিক। তার মানে এখানে জিনিসটা অনেকটা এরকম হতে পারে যে ফ্যালকন এই পাখিটা আগেকার দিনে শিকার করবার জন্যে ব্যবহার করা হতো, এবং যে ফ্যালকনার অর্থাৎ যে বাজ পাখির যে মালিক বা যে ট্রেনার,
তিনি কি করতেন, এই বাজ পাখিকে ট্রেনিং দিতেন যাতে করে সে বিভিন্ন জায়গা থেকে শিকার করে নিয়ে আসতে পারে। কিন্তু আজকে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যেই যে ফ্যালকনার অর্থাৎ যে ট্রেনার, সেই ট্রেনারের নির্দেশ কি করছে না, না বাজ পাখি মানছে না। এটাকে যদি আমরা একটু ডিপারে দেখি তাহলে বুঝতে হবে যে মানুষ যে সভ্যতা, যে সিভিলাইজেশনকে তৈরি করবার একটা পরিকল্পনা নিয়ে এগিয়েছিল, আজকে এই যন্ত্র সভ্যতা এতটাই মানে বৃদ্ধি পেয়ে গেছে, এতটাই তার ব্যাপকতা হয়েছে যে এখন মানুষের আর তার উপরে কোনো কন্ট্রোল নেই। অর্থাৎ এই যে হিউম্যানিটি যেভাবে এগিয়ে চলেছে, প্রকৃতি তার উপরে আর কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারছে না। থিংস ফল অ্যাপার্ট। এবং যদি যখন সিচুয়েশান এইরকম হয় যে ফ্যালকনারের কথা ফ্যালকন শুনছে না, অর্থাৎ যে হিউম্যানিটি যে নেচারের থেকে যখন দূরে সরে যাচ্ছে, তখন কি হয় না, থিংস ফল অ্যাপার্ট, সব কিছু মানে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। থিংস ফল অ্যাপার্ট মানে কোনো জিনিসের উপর আর কারোর নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ কেউ কাউকে ধরে রাখতে পারে না। যদি আমরা এটা ধার্মিক দিক দিয়েও দেখি যে মানুষ ধর্মের থেকে এত দূরে সরে যাচ্ছে, যার ফলে ধর্ম যে বিভিন্নভাবে মানুষকে ধরে রাখতো, সেই ধরে রাখার জায়গা থেকে শ্যাটার হচ্ছে, মানুষ আর কোনো কারোর কথা মানছে না, নিজের মতো করে চলছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ যে মূল, যে উৎস, সে ধরে রাখতে পারছে না। অর্থাৎ যে অগ্রগতি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানুষ নেচার, তার এনভায়রনমেন্ট এইখান থেকে আস্তে আস্তে সরতে থাকছে। ইতিহাস যত এগোচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে, মানুষ তার যে মূল থেকে, তার যে রুট থেকে, তার মূল্যবোধ, তার যে সভ্যতা সংস্কৃতির যে পুরনো দিন, সেইখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে রুটটা ছিল, যে যার উপরে ভিত্তি করে সভ্যতার সূচনা হয়েছিল, সেইখান থেকে কিন্তু মানুষ বিচ্যুত হয়ে গেছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড। অ্যানার্কি অরাজকতা, মেয়ার, এখানে মেয়ার মানে ধরতে হবে শুধুমাত্র মানে অনলি বা কমপ্লিটলি, তার মানে কমপ্লিট অরাজকতা, সম্পূর্ণ অরাজকতা। ইজ লুজড আপন মানে হচ্ছে ছড়িয়ে পড়েছে দ্য ওয়ার্ল্ড, তার মানে গোটা পৃথিবীময় এখন অরাজক একটা পরিস্থিতি ছড়িয়ে পড়েছে, চারিদিকে শুধু অরাজকতা, কোনো সেখানে নিয়ম নীতির ব্যাপার নেই, যার যা ইচ্ছা সে তাই করছে, কেউ কারোর বারণ শুনছে না, কেউ কারোর কথা শুনছে না। সেইটাই বলা হচ্ছে যে ফ্যালকন আর ফ্যালকনারের কথা শুনছে না, যার ফলে সেন্টার ধরে রাখতে পারছে না। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড মানে মুক্তি পেয়েছে, তার মানে ব্লাড ডিমড টাইড, তার মানে হচ্ছে এই যে রক্তের মাধ্যমে রক্তবাহিত যে একটা তরঙ্গ, সেটা চারিদিকে চলছে। অর্থাৎ এইখানে সরাসরি যেটা সিম্বলাইজ করা হচ্ছে, সরাসরি যেটাকে সিগনিফাই করা হচ্ছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ প্রথম যে বিশ্বযুদ্ধ, তাতে যে পরিমাণ মানুষ মারা গেছে, যে পরিমাণ চারিদিকে রক্তারক্তি ভায়োলেন্স হয়েছে, সেই জিনিসটা দেখে কবি মনে হচ্ছে যে মানে একটা সারা বিশ্ব জুড়েই যেন একটা রক্তের প্রবাহ বয়ে চলেছে, অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতেই। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, তার মানে হচ্ছে যে ভালো মানুষের যে গুণ, ভালো মানুষের যে গুণাবলী, সেইগুলো আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, ভালো মানুষের গুণ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো মানুষ আর এই পৃথিবীতে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। বেস্ট মানে হচ্ছে গুড পিপল, মানে ভালো লোকেরা ভরসা হারাচ্ছেন, তারা বুঝতে পারছেন যে এই দেশ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই পৃথিবী আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিছু করতে পারছেন না। তারা সব কিছু থেকেই যেন নিরুত্তাপ, সব কিছু থেকেই যেন ইনডিফারেন্ট। মানে আমরা যেরকম বলি এই সিস্টেমের দোষ, এই দেশে আর কিছু হবে না, আমরা বলি, কিন্তু সেইটাকে যে চেঞ্জ করবার জন্য আমরা কিছু করতে চাই তা নয়, আমরা নিরুত্তাপ, আমরা বলে দিয়েই খালাস। সেইটাই বলছে যে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, মানে যারা বেস্ট পিপল, মানে হচ্ছে যারা ভালো মানুষ, তারা সমস্ত ধরনের আস্থা ভরসা হারাচ্ছেন যে এই পৃথিবীতে আর কিছু ভালো হবে না। হোয়াইল দ্য ওয়ার্স্ট মানে যে উইকেড পারসন, যারা খারাপ ব্যক্তি, যারা খারাপ মেন্টালিটির পারসন, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যে যে একটা তীব্র আকাঙ্ক্ষা সব কিছুকে নষ্ট করে দেওয়ার, সব কিছুকে ধ্বংস করে দেওয়ার, মানুষের শুভ বুদ্ধিগুলোকে নষ্ট করবার, সেই প্যাশনেট ইন্টেন্সিটি মানে হচ্ছে প্রবল সেই আকাঙ্ক্ষা, প্রবল সেই অ্যাম্বিশন নিয়ে তারা এগিয়ে চলেছে, যেখানে ভালো মানুষ আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে সব কিছুর থেকে, খারাপ মানুষ একদম দুর্দার করে এগিয়ে আসছে সব কিছুর সুবিধা নেওয়ার জন্যে।
এবার আসছি আমরা এই এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে সিচুয়েশন, যে সেটিংটা কবি তার চারিদিকে তাকিয়ে দেখছেন এবং তার উপরে ভিত্তি করে কবি এতক্ষণ পর্যন্ত তিনি প্রবলেমটাকে দেখালেন, এবার তিনি সলিউশনের জায়গায় বলছেন। যে কোনো মানে মডার্ন পোয়েট্রিতে প্রবলেমের সঙ্গে সঙ্গে সলিউশনকে দেখানো একটা বড় জায়গা, সেটা তিনি দেখিয়েছেন। বলেছেন শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। তিনি বলছেন যে একটা কিছু ভবিষ্যবাণী, একটা কিছু নতুন প্রকাশ কিন্তু ইজ অ্যাট হ্যান্ড মানে হতে চলেছে। একটা নতুন কোনো ভবিষ্যৎবাণী, নতুন কোনো একটা সময় যেন আসতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এবং তিনি নিশ্চিত হয়ে গেছেন যে সেকেন্ড কামিং অর্থাৎ জিসাস ক্রাইস্টের সেকেন্ড টাইম এই পৃথিবীতে রিবার্থ করবার সময় কিন্তু হয়ে গেছে। তার মানে পৃথিবী এই ধরাধাম পাপে পূর্ণ হয়ে গেছে। এই পৃথিবীকে যদি কেউ বাঁচাতে পারে, মানুষকে যদি কেউ উদ্ধার করতে পারে, তিনি হচ্ছেন জিসাস ক্রাইস্ট। এবং সেই জিসাস ক্রাইস্টকে আবার এই পৃথিবীতে আসতেই হবে, তবে গিয়ে কিন্তু মানুষ এই পাপ থেকে মুক্তি পাবে। দ্য সেকেন্ড কামিং, তিনি এখানে বলে দিলেন হ্যাঁ, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেকেন্ড কামিং, অর্থাৎ জিসাসের সেকেন্ড কামিং কিন্তু এখানে দরকার। এবং যখনই তিনি এই কথাটা তার মনের ভেতরে উদয় হলো যে দ্বিতীয়বার আসতে হবে, তখনই হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই মাত্র না কবির মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়েছে সেকেন্ড কামিং, যে হ্যাঁ দ্বিতীয়বার আগমন দরকার, যেই মাত্র তার মুখ দিয়ে এই কথাটার প্রকাশ হয়েছে, হোয়েন এ ভাস্ট ইমেজ, সঙ্গে সঙ্গেই একটা বিশালকায় আকৃতি ছবি আউট অফ স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি মানে আমরা বলতে পারি স্পিরিচুয়াল ইউনিভার্সাল কনসাসনেস বা বিশ্বের আত্মা। এই বিশ্বের আত্মার একটা যেন ইমেজ বা ছবি তার সামনে প্রস্ফুটিত হয়ে উঠল, তার ভিশনে, তার অন্তর চোখে, যেটাকে আমরা অন্তর্দৃষ্টিতে বলতে পারি, তার অন্তর্দৃষ্টিতে একটা এরকম ছবি ফুটে উঠল। এই স্পিরিটাস মান্ডি, যেটাকে আমরা বলছি স্ফিন্ক্স, এটা গ্রিক মাইথোলজিতে আছে, যেটা আমরা দেখতে পাবো এমনকি ইজিপ্টে এরকম ধরনের একটা ছবিও, একটা স্কাল্পচারও আমরা দেখতে পাবো, যেখানে দেখা যাবে যে একটা নারী মুখ এবং সিংহ দেহ বিশিষ্ট এক ধরনের একটি পশু, যার আবার ডানা আছে, যে উঠতে পারে, এরকম একটা দানব, যেটাকে বলা হচ্ছে স্পিরিটাস মান্ডি। এর সঙ্গে অনেকটা আমাদের হিন্দু মাইথোলজি যেটা আছে সেইখানের নরসিংহ অবতারের খানিকটা মিল আছে। মাইথোলজিগুলো কোনো কোনো জায়গায় গিয়ে এইভাবে ইন্টারকানেক্টেড হয়ে যায়। যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক মাইথোলজিতে দেখানো হচ্ছে, যেখানে একজন মহিলা এবং নারীর দেহ সেইটা মিলিয়ে একটা বিস্টের আকার পেয়েছে, যেটাকে স্পিরিটাস মান্ডি বা ফেন্স্ক বলা হচ্ছে। ঠিক সেইভাবে হিন্দু মাইথোলজিতে আছে নরসিংহ, মানে নর এবং সিংহের মিশ্রিত যে অবতার, সেটা সম্পর্কে আমরা জেনেছি। এই ছবিটা তার চোখে যেই মাত্র ভেসে উঠল, ট্রাবলস মাই সাইট, সেটা আমার দৃষ্টিকে একটু ট্রাবল দিল, মানে আমার দৃষ্টিকে একটুখানি যেন ডিস্টার্ব করলো, বিঘ্নিত করলো, যে কী ছবি দেখলাম। মানে ভেবেছিলাম জিসাস ক্রাইস্ট, সেই জায়গায় দেখতে পাচ্ছি এরকম একটা পশু, এরকম একটা বিস্টের ছবি, তাহলে কি আসতে চলেছে অ্যাকচুয়ালি সেকেন্ড কামিংয়ে? সামওয়্যার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, দেখতে পেলাম কোন ডেজার্ট মানে হচ্ছে মরুভূমির বালির কোনো একটা জায়গায়, মানে মরুভূমি, বালিপূর্ণ মরুভূমির কোনো একটা স্থানে এই স্পিরিটাস মান্ডি সে জাগ্রত হয়ে উঠেছে। এই বালির মধ্যে থেকে জেগে উঠেছে এই বিশ্বের আত্মা, এবং সে নতুন করে শুরু করবে কি এই বিশ্বের মধ্যে শান্তির প্রচার, বা বিশ্বের মধ্যে সমস্ত পাপকে ধ্বংস করার কাজে নামবে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আমরা দেখেছি গ্রিক মাইথোলজিতে যদিও নারী মূর্তি, নারী মুখ এবং সিংহের বডির কথা বলা আছে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শেপ উইথ লায়ন বডি, মানে দেহটা হচ্ছে সিংহের, অ্যান্ড হেড অফ এ ম্যান, মাথাটা হচ্ছে মানুষের, অনেকটা নরসিংহ অবতারের মতো। এ গেজ ব্ল্যাঙ্ক, তার যে দৃষ্টি, সেই দৃষ্টিটা হচ্ছে শূন্য, তার দৃষ্টির মধ্যে কোনো রকম কিছু আমরা দেখতে পাচ্ছি না যে তার মধ্যে রাগ আছে না ক্রোধ আছে, কিচ্ছু নেই। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, অর্থাৎ সূর্যের যেরকম দৃষ্টি, সূর্যের দৃষ্টি থেকে আমরা যেরকম কোনো রকম করুণা পাই না, যে সময় গ্রীষ্মকাল হয় সূর্যের যে প্রচণ্ড দাবদাহ, সেই দাবদাহতে যেমন জ্বলিয়ে পুড়িয়ে দেয়, যে মানুষের কষ্ট হলে যে আমি একটু তেজটা কম করি, এরকম কোনো ব্যাপার নেই। সেরকম করুণাহীন এবং তার সঙ্গে সঙ্গে একদম
ফাঁকা একটা দৃষ্টিভঙ্গি, মানে এই দৃষ্টিভঙ্গির অ্যানিমালকে বোঝা মুশকিল যে এর মধ্যে ইন্টেনশনটা কি, এ কী চায়, কী করতে চায়, সেটা কোনোভাবে বোঝা সম্ভব নয়। ইজ মুভিং ইটস স্লো থাই। থাই আমরা বুঝতে পারছি যে এটা লেগ না বলে এটাকে থাই বলা হচ্ছে, কিন্তু বুঝতে হবে এটা লেগ মানে পা। স্লো থাই মানে হচ্ছে স্লো মুভমেন্ট। ইজ মুভিং ইটস স্লো থাইজ, তার মানে স্লো থাই, পা তো আর স্লো হয় না, তার মুভমেন্টটা স্লো হয়। এটাকে শুধু ঘুরিয়ে দিয়েছে ট্রান্সফার এপিথেটের মতো। তো তার স্লো ধীরে ধীরে পদক্ষেপের মাধ্যমে সে এগিয়ে চলেছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন তার চারপাশে, অল অ্যাবাউট ইট, ইট মানে এই যে স্পিরিটাস মান্ডি, তার চারপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, তার চারপাশে ছায়া দেখা যাচ্ছে অফ দ্য ইন্ডিগনেন্ট, ইন্ডিগনেন্ট মানে রাগী বা ক্রুদ্ধ, ডেজার্ট বার্ড, ডেজার্ট বার্ড মানে হচ্ছে যারা মরুভূমির পাখি। এখানে সিম্বলটা এরকম টাইপের যে স্পিরিটাস মান্ডি যে হচ্ছে বিশ্বের ত্রাতা, যে বিশ্বকে নতুন করে পাপ মুক্ত করবে, সে যখন এগিয়ে চলেছে মানুষের উদ্ধার কার্যের জন্যে, তখন এই ডেজার্ট বার্ড মানে হচ্ছে যারা এই মুহূর্তে সেই উইকেড পারসন, যারা ওয়ার্স্ট, যারা হচ্ছে এই মুহূর্তে তারা প্যাশনেট ইন্টেন্সিটি নিয়ে বিশ্বকে ধ্বংসের কাজে এবং নিজেদের লাভকে খুঁজে নেওয়ার কাজে নিমগ্ন রয়েছে, তারা চাইছে না যে এ যাক। সেই জন্যে এরা খুব ক্রুদ্ধ এবং তারা এইটা চারপাশে ঘুরে ঘুরে একে বাধা দেওয়ার চেষ্টা করছে, যাতে করে এই স্পিরিটাস মান্ডি মানব সমাজের মধ্যে না আসতে পারে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু এর আগেও অন্ধকার নেমেছে, মানুষের মনে অন্ধকার নেমেছে, দিন পেরিয়ে রাত হয়েছে, হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে মানুষ হারিয়ে গেছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, 20 সেঞ্চুরিজ মানে হচ্ছে 2000 বছর। যে সময় কবিতা লেখা হচ্ছে 1919 সালে, প্রায় 2000 বছর কাটাতে চলেছেন। 20 centuries অফ স্টোনি স্লিপ, স্টোনি স্লিপ মানে এখানে বুঝতে হবে সাউন্ড স্লিপ, গভীর ঘুম। ওয়ার ভেক্সড, এই যে মানুষের 2000 বছর ধরে গভীর ঘুম, যে 2000 বছর আগে মানুষ জেগে উঠেছিল যীশু খ্রিস্টের নাড়া দেওয়াতে, তিনি মানুষের ভেতর থেকে পাপকে নাড়া দিয়ে বার করে তিনি নিজে সমস্ত পাপ গ্রহণ করে মানুষের মধ্যে ভালোবাসার বাণীকে ছড়িয়ে দিয়েছিলেন, মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর, তার প্রতি লাভ, কম্প্যাশন, সিম্প্যাথি এইগুলো ছড়িয়ে দেওয়ার বার্তা তিনি দিয়েছিলেন। আজ 2000 বছরে মানুষ সেই জিনিসগুলোকে ভুলতে চলেছে। এই গভীর ঘুমের মধ্যে তারা থেকে কি হয়েছে, ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল। ক্রেডল মানে হচ্ছে দোলনা, বাচ্চাকে যেরকমভাবে দোলনায় দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানো হয়, এই 2000 বছর ধরে মানুষ দোলনায় দুলে দুলে গভীর ঘুমে ঘুমিয়েছে, কিন্তু সেই ঘুম আজকে তাদেরকে, তাই ঘুমের মধ্যে আজকে তারা বিরক্ত হবে, ঘুমের মধ্যে তারা আজকে মানে প্রচণ্ড চঞ্চল হয়ে উঠবে। টু নাইটমেয়ার, একটা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে। তার মানে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন, কি স্বপ্ন, এই যে স্পিরিটাস মান্ডি এগিয়ে চলেছে, এইরকমই একটা স্বপ্ন দেখে তাদের মানে রকিং, তারা নাড়া খাবে ঘুমের ভেতরে। তারা এই রকম ধরনের একটা ছবিকে দেখে, যে স্পিরিটাস মান্ডি ধীরে ধীরে এগিয়ে চলেছে, এই ছবিকে দেখে তারা তাদের ওই দোলনার বিছানায় এতটা নাড়া খাবে যে সেই ভয়ঙ্কর স্বপ্ন ভেবে তারা মানে তাদের ভেতর একদম উচাটন হয়ে উঠবে, তারা নিজেদেরকে বিরক্ত অনুভব করবে, জ্বালাতন, ভেতরটা যেন একদম মানে ছটফট করবে যে কি হচ্ছে এটা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি ভয়ঙ্কর এই পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং এই যে ভয়ঙ্কর পশু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, মানে যার আসার সময় হয়ে গেছে। এতদিন পর্যন্ত যে আসবে আসবে এরকম ভাবা হচ্ছিল, পৃথিবীকে উদ্ধার করবে কেউ এসে ভাবা হচ্ছিল, কবি যেন দেখতে পাচ্ছেন যে এই রাফ বিস্টের আকারে আমাদের যীশু খ্রিস্টের যেন সেকেন্ড ইনকারনেশন হবে এবং তার আসার সময় কিন্তু হয়ে গেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম, স্লাউচেস মানে হচ্ছে ধীর পায়ে হেঁটে চলা, টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেম আমরা জানি যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেই বেথলেহেমে ধীরে ধীরে হেঁটে চলেছে টু বি বর্ন, যে জন্ম নেবে। মানে স্পিরিটাস মান্ডি সে এই রাফ বিস্ট,
সে যাচ্ছে বেথলেহেমে, সেখানে গিয়ে হয়তো তিনি আবার যিশুর মতো জন্মগ্রহণ করবেন, হয়তো মানব রূপেই জন্মগ্রহণ করবেন, যিনি এই পৃথিবীর থেকে আবার যেই যে পাপে পূর্ণ হয়ে উঠেছে, এই যে মানুষের মধ্যে হানাহানি, দাঙ্গা, এই রক্তপাত, এই যে চূড়ান্ত অরাজকতা, এই যে মানুষের একে অপরের উপর বিশ্বাস চলে যাওয়া, কোনো কিছুকে না মানা, অর্থাৎ যে যে যার মাধ্যমে তারা কন্ট্রোলড হতো, যারা বিভিন্ন ধর্মের ব্যক্তি, সেই ধর্মগুরুদের কথা শোনা, তাদের যে বারণ শোনা, এই সমস্ত জায়গা থেকে মানুষের যে অ্যাটাচমেন্ট সেগুলো চলে গেছে, যার জন্যে সমাজ আজকে আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এইখানেই বলা, এই জিনিসটাকেই বলা হয় অ্যাপোক্যালিপস, মানে হচ্ছে একটা সময় কমপ্লিট ডিস্ট্রাকশন এই সমাজে আসবে, এবং এই সমাজকে যদি বাঁচাতে হয়, এই মানব জাতিকে যদি বাঁচাতে হয়, তাহলে একমাত্র যাকে প্রয়োজন সেটা হচ্ছে আবার যীশু খ্রিস্টকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু এই কবিতাটা লেখা, যার নাম দ্য সেকেন্ড কামিং। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।